কারো ধরো প্রচুর ঋণ হয়ে যাচ্ছে, তো সে কুল করতে পারছে না কোনটা থেকে কোনটা করবে, সে ঈশান কোণে শোয়া যদি স্টার্ট করে দেয় তার কিন্তু ঋণ কমতে স্টার্ট করবে। এই শুধু শুলেই হবে না, যখন আমি ঈশান কোণে শুচ্ছি, যে ঘরটাই শুচ্ছি, সেই ঘরের ঈশান কোণে একটা হলুদ রঙের পেপার বা কাপড় হতে পারে, সেটা লাগাতে হবে। তুমি হঠাৎ করে তোমার তুমি ধরো কোনো বিজনেস করছো, হঠাৎ করে তোমার এমন একটা কোথাও কানেকশন চলে আসলো যে কানেকশনটা তুমি আশাও করোনি কখনো, এবং তুমি হয়তো ভাবতেও পারছো না যে ওখান থেকে তোমার একটা আয় আসবে। এবার রাহুর টাকাটা ধরে রাখা খুব মুশকিল। শনি বেসিক্যালি তোমাকে প্রচুর টেস্ট নেবে সারিতে। তুমি যদি এই টেস্টগুলো ঠিকঠাকভাবে উতরে যেতে পারো তাহলে তোমাকে শনি ভরিয়ে দিয়ে দেবে। যদি তুমি টেস্টগুলো ফেল করে যাও তাহলে গেল তুমি। হ্যাঁ, মানে আমি এটাই জিজ্ঞেস করলাম যে এরকম হয় কেন, মানে শনি কাউকে রাজা বানিয়ে দিচ্ছে আবার কাউকে ফকির বানিয়ে দিচ্ছে, মানে এটা মানুষের কেন হয়? মানুষের মাইন্ডসেটের ওপরে, মানুষের কর্মের ওপরে। শনি কর্ম ভালোবাসে। উত্তর দিকে যদি তুমি মাথা দিয়ে ঘুমাও তাহলে তোমার ঘুম ভালো হবে না, দেখবে। এক্স্যাক্ট উত্তর দিকে আমরা মাথা দিই না, কারণ আমরা মনে করি যে দেওয়ালের উত্তর দিক যেটা সেটাই উত্তর দিক, অ্যাকচুয়ালি নয়। তুমি তোমার কম্পাস দিয়ে দেখবে উত্তর জিরো যেটা হচ্ছে সেই দিকে এক্স্যাক্ট মাথা দিয়ে শোবে, দেখবে তোমার ঘুম ভালো হবে না। ওনাদের ওপর কিন্তু কোনো ক্ষতি হয়নি, ওনাদের ওপর কেউ কিন্তু কিছু করেনি। সমস্যাটা হয়েছে কি, ওই পার্টিকুলার বাড়িতে যে গাছটা ছিল সেই গাছে প্রেস চালাচ্ছিল। আকস্মিকভাবে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি তখন, যে ওই বাড়ির গাছটা কে কেটেছিল, কারা কেটেছিল? বলছে না, যারা রিনোভেট করেছে তারাই করেছিল। প্রথমবার ওনাদের বলেছিলাম যে আপনাদের বাড়িতেও রিনোভেট হয়েছে, বেশ কিছু বছর হয়ে গেছে, তো আপনারা কি দেখেছেন যে রিনোভেট যাকে কন্ট্রাক্ট দিয়েছিলেন তার কি কন্ডিশন বা সে কি আছে, উনি জানেন না বেসিক্যালি। তো আমি খোঁজ নিতে বললাম, সেই ভদ্রলোক স্ট্রোক করে মারা গেছে প্রায় ওই বাড়িটা তোমার রিনোভেট করার মাস তিনেক চারেকের মধ্যে। তো সেটা জানা ছিল না অ্যাকচুয়ালি ওনাদের, ঠিক আছে। শুধু আমার ক্ষেত্রে কথা বলে নয়, আদার্স ক্ষেত্রে ওনারা যখন বাইরে গিয়ে কারোর সাথে কথা বলছে বা মিশছে, ঠিক আছে, তা সেখানেও অনেক তাড়াতাড়ি ঘাবড়ে যায়। আর একটা জিনিস মনে হয় ওনাদের, যে সবাই শত্রু, সবাই মনে ক্ষতি করছে ওনাদের। কি এরকম কোনো গ্রহের বিন্যাস থাকে যার জন্য সেই মানুষের উপরে এইরকম অতি প্রাকৃতিক বা প্রেত একদম, এগুলো খুব এফেক্ট ভালো একটা করে? কোশ্চেন করলো তুমি। একদম, এটা থাকে। মানে আহ, একটা কানেকশন থাকে পার্টিকুলার, আমি কানেকশনটা বলে দিচ্ছি। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আজকে আমরা আবার পেয়ে গেছি দেবরাজদাকে। আগের ভিডিওটায় দারুণ রেসপন্স করেছেন আপনারা সবাই, তাই দেবরাজদাকে আবার আমরা ধরে এনেছি তার ব্যস্ত সময় থেকে। দেবরাজদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা ওয়ান্স সেকেন্ড। কেমন লাগছে বলো? অ্যাজ ইউজুয়াল খুব ভালো লাগছে। কেমন আছো? ভালো আছি। আজকে আমরা আবার একটু অন্য ধরনের প্রশ্নতে যাব। সবার আগেই তোমাকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে এই যে রাহুর দশা বলে বা শনির শনির দশা বা রাহুর দশা, এগুলো কি আশীর্বাদ নাকি অভিশাপ হয়ে আসে জীবন? দেখো, এইটা নিয়ে না অনেক বিতর্ক আছে। ব্যাপারটা হয়েছে, রাহু যে জিনিসটা, সেটা আমরা কোনটাকে বলছি। যদি তুমি অ্যাস্ট্রোনমিক্যালি দেখো না, তাহলে রাহু কিন্তু আর কেতু এটাকে ইন্টারসেকশন পয়েন্ট, একটা দুটো অরবিটস, মানে আমার চন্দ্রের অরবিটস এবং পৃথিবীর অরবিটস, এই দুটো ইন্টারসেকশন পয়েন্ট, নাথিং এলস। এবার এটাকে আমরা বলি ছায়াগ্রহ। তো রাহু মানুষের লাইফে কিন্তু আশীর্বাদ নিয়েও আসতে পারে, অভিশাপ নিয়েও আসতে পারে। একটা কথা খুব কমন আছে যে রাহু যদি দেয় তাহলে অনেক দিতে পারে, আর যদি নেয় তাহলে পুরোটাই নিয়ে নিতে পারে। তো কথাটা কিছুটা বাস্তব হয়েছে, বাস্তবসম্মতও আমি বলতে পারি, কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে এটা বলছে যে কোনো রাহুগ্রস্ত যদি কোনো ব্যক্তি হয়, তার ডিসিশন খুব ফাস্ট হয় এবং খুব মানে একটু আউট অফ দ্য বক্স সে ডিসিশন নিতে পছন্দ করবে। এবার রাহু তার জন্মছকে কোথায় বসে আছে সেটার ওপর অনেকটা ডিপেন্ড করছে যে তার ওপর কি প্রভাব পড়বে। ওকে, আচ্ছা। যেমন মনে করো রাহু কারো জন্মছকে প্রথম ঘরে বসে আছে, ঠিক আছে, তো তার ক্ষেত্রে না এই ভাবনা চিন্তা করে একটু ডিসিশন নেওয়া উচিত। কারণ সে যদি কোনো একটা বড় সড়ো ডিসিশন খুব কম সময়ের মধ্যে নিয়ে নেয়, সেটা কিন্তু অনেক সময় তার ক্ষেত্রে শুভ নাও হতে পারে। ওকে, ঠিক আছে, মানে ভাবনা চিন্তা করে হ্যাঁ। নিতে হবে। রাহু আবার কিন্তু 6th হাউসে খুব স্ট্রং থাকে, খুব অ্যাক্টিভ থাকে। আবার 3rd হাউসে যদি রাহু থাকে তার বিশাল কানেকশন হয়, ঠিক আছে। রাহু 8th হাউসেও কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না। তো এগুলো পুরোটাই জন্মছকের ওপর
ডিপেন্ড করছে। আবার প্রবলেমটা হয় কখন, যখন রাহুর সাথে মঙ্গল যুক্ত হয়ে যায়। রাহু মঙ্গল যদি একসাথে হয়ে যায়, সেই পার্টিকুলার জন্মছক যদি তোমার কখনো ফার্স্ট হাউসের সাথে কানেক্ট হয় এবং অষ্টম ঘর কানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সমাজে ক্রিমিনাল দেখতে পাই। এই যত আমাদের যারা ক্রাইম করে, কারণ ক্রাইম তো একটু তোমার নর্মাল বিষয় নয়, রাইট? তো এটা করতে গেলে অনেক কারেজ লাগবে, ওই কারেজটা কিন্তু রাহু মঙ্গল ছাড়া কেউ দিতে পারবে না। আমি যদি তোমাকে বলি যে আমরা এটা অনেক সময় দেখেছি বা শুনেছি যে রাহু যখন দেয় তখন ভরিয়ে দেয়, আবার যখন নেয় একেবারে ফকির করে দেয়। এটা সাধারণ মানুষ কি বুঝবে, মানে বুঝতে পারবে? এর কোনো লক্ষণ আছে কি যে আমি এখন হ্যাঁ, এটা বোঝা যায় যদি কারোর মানে জন্মছকে রাহু যদি তোমার সেকেন্ড হাউসে গোচর করে, অথবা যদি 11th হাউসে গোচর করে, এবং তার যদি রাহুর অন্তর্দশা চলে, বা ধরো রাহুর প্রত্যন্ত দশা চলছে যদি, বা মহাদশাও চলে, সেই ক্ষেত্রে রাহু কিন্তু তাকে দেবে, এবং সে দেওয়ার যে পর্যায় হবে না, সেটা কিন্তু অন্যরকম। কীরকম? তোমাকে রাহু যখন দিচ্ছে, সে কিন্তু আকস্মিকভাবে দেবে, আনএক্সপেক্টেড তুমি পেয়ে যাবে। ধরো তুমি হঠাৎ করে তোমার মানে তুমি ধরো কোনো বিজনেস করছো, হঠাৎ করে তোমার এমন একটা কোথাও কানেকশান চলে আসলো যে কানেকশানটা তুমি আশাও করোনি কখনো, এবং তুমি হয়তো ভাবতেও পারছো না যে ওখান থেকে তোমার একটা আয় আসবে, তো হঠাৎ করে চলে আসলো। এবার রাহুর টাকাটা ধরে রাখা খুব মুশকিল। এবার আমার ক্ষেত্রে যেসব ক্লায়েন্টরা আসে, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, রাহুর ধরো তার মহাদশা বা অন্তর্দশা চলছে, এরকম প্রচুর ক্লায়েন্ট আছে আমার যারা ধরো রাহুর দশা বা অন্তর্দশার ভেতর দিয়ে যাচ্ছে, এবং তারা বলছে যে না, ফিনান্সিয়ালি আমার কোনো এখন প্রবলেম নেই। কিন্তু আমি তাদের সতর্ক করে দিই যে ফিনান্সিয়ালি প্রবলেম তো নেই, কিন্তু যে টাকাটা আপনি ইনকাম করছেন এখন এই মোমেন্টে, সেটা কি রাখতে পারবেন? সেটা কিন্তু ভাবার বিষয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে রাখতে পারে না। কীরকমভাবে বেরায়, যেরকমভাবে আসে আকস্মিকভাবে বেরিয়ে যাবে। কখনো হতে পারে হেলথ ইস্যু দিয়ে বেরিয়ে গেল, কখনো হয়তো কোনো অ্যাক্সিডেন্টাল কিছু প্রবলেম হলো, আবার হতে পারে হঠাৎ করে তোমার গাড়ি আছে সেটা খারাপ হয়ে গেল, বা আকস্মিক কিছু একটা জিনিস হয়ে গেল, মানে বেরিয়ে যাবে টাকাটা। তো সেটাকে আটকে রাখার জন্য অনেক রেমেডিস আছে অবশ্যই, এবং লাইফস্টাইলে কিছু চেঞ্জেস করতে হয় আমাদের, বাস্তুতে কিছু পরিবর্তন আছে। যেমন আমি সবসময় বলি, বাড়ির মানে আমাদের বাস্তুর রাহু হচ্ছে ওয়াশরুম, তো ওয়াশরুম যত ক্লিন রাখা যায়, যত পরিষ্কার রাখা যায়, তত ভালো, ঠিক আছে? আবার যদি বাস্তুর দিক থেকে দেখি, তাহলে রাহুর একটা পার্টিকুলার কোণ আছে কিন্তু, ঠিক আছে? সেই কোণটা কি? সেই কোণটা হচ্ছে তোমার সাউথ ওয়েস্ট, SSW যে কোণটা আছে, সাউথ ওয়েস্ট, এই কোণটাতে কিন্তু তুমি কখনো, আমি রেকমেন্ড করি, কখনো কোনো গাছ লাগানো উচিত না, ঠিক আছে? বা এই কোণটায় কখনো কুয়ো রাখা উচিত না, বা কুয়ো হয় না, বা জলের কোনো সোর্স রাখা উচিত না সাউথ ওয়েস্টে। তো কি হবে, যদি এই কোণে তোমার ধরো কোনো জল সোর্স মানে ওয়াটার বডি থাকে, ঠিক আছে? তো ওয়াটার বডি থাকলে ওই পার্টিকুলার বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম, মানে আমার দেখা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কিডনির সমস্যা হয়। এবং এটা কিন্তু আমি অনেকবার দেখেছি, শুধু একজনকে দিয়ে বা দুজনকে দিয়ে নয়, আমার মোটামুটি ধরে রাখো প্রায় 50-60 জনকে দেখা হয়ে গেছে আমার। সেম প্যাটার্ন, একদম সেম প্যাটার্ন। হয় কিডনিতে স্টোন হয়েছে, তাহলে কিডনির সমস্যা, নাহলে সামহাউ কোনো না কোনোভাবে ওরা কিডনি রিলেটেড প্রবলেম। আচ্ছা, এই রাহুর দশা, মহাদশা বা অন্তর্দশা চলাকালীন মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি কোনো এফেক্ট পড়ে, মানে ডিসিশন মেকিং এর ব্যাপারটা? তুমি দেখবে অনেকের ক্ষেত্রে হয় কি, রাহুর মহাদশা বা অন্তর্দশায় প্রচুর অপরচুনিটি দেয় তাদের, অনেক অপরচুনিটি দেয় কিন্তু, ঠিক আছে? অনেক কানেকশান তৈরি করে, অনেক বড় বড় লোকের সাথে কানেকশান তৈরি করে, যেটা তুমি নর্মাল টাইমে পাবে না। এবার এই সিদ্ধান্তটা কি হয়, রাহু কি বেসিক্যালি ভ্রম, মানুষ একটা ভ্রমের মধ্যে থাকে তখন। তো ওই মানে ভ্রমিত অবস্থায় সে যদি কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, এবং রাহু দশা বা অন্তর্দশা চলছে, এরকম মানুষ খুব প্রম্পট ডিসিশন নেয়। সেই ডিসিশনটা কিন্তু আমি মনে করি একটু ভেবেচিন্তে নেওয়া উচিত। মনে করো আজকে তুমি বেরিয়েছো, তোমার কাছে হয়তো টাকা লিমিট আছে, লিমিটেড টাকা আছে, তোমার হঠাৎ করে মনে হবে না আমি একটা মোবাইল কিনে নিই, তুমি গেলে, তুমি পুরো নিয়ে চলে আসলে, বা তোমার মনে হলো একটা গাড়ি কিনি, নিয়ে চলে আসলে। এইটা কি জিনিস, রাহু অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স জিনিস, মানে এই যে পারচেস হয় না, আমরা ইলেকট্রনিক জিনিস পারচেস করি, এটাকে খুব এসকেলেট করে দেয়, ঠিক আছে?
তো তোমার খুব ইচ্ছা করে যে আমি এখন মানে ইলেকট্রনিক জিনিস কিনি বা গাড়ি কিনি বা কোনো মেকানিক্যাল জিনিস কিনি, বুঝতে পেরেছো তো, বা বাড়ির কোনো তোমার মানে ঘর সাজানোর দামি কোনো জিনিস কিনি, তো এই এই জায়গাগুলোকে খুব ও পুশ করবে। আচ্ছা, এখানে তুমি যেটা বললে, এখন তো ম্যাক্সিমাম আমাদের লাইফস্টাইলে এটাই হয়ে গেছে যে বিভিন্ন রকম অফার আছে। ঘুম থেকে উঠে আমরা বিভিন্ন রকমের ওয়েবসাইট চেক করতে থাকি যে কোনটা কম দামে দিচ্ছে, কোন ডিলটা ভালো। তো আমরা ইলেকট্রনিক্স, এটা আমার ব্যক্তিগত আমার ক্ষেত্রেও হয় যে আমি ভাবি এটা কিনে নেবো, এটা কিনে নেবো, এটা কিনে নেবো। তো এটা কি কোথাও রাও ইনসিস্ট করে আমাদের? অনলাইনটা কি, এই যে পুরো অনলাইন প্ল্যাটফর্মটা আছে এটা কিন্তু পুরোটাই রাহু, ঠিক আছে। এই ডিজিটাল তুমি দেখতে পাচ্ছ অ্যামাজন, ফ্লিপকার্ট বা তোমার আদার্স যে প্ল্যাটফর্ম ইউটিউব, এটা কিন্তু পুরোটা রাহু। তো তুমি ধরো বেসিক্যালি কীরকম কানেকশন তৈরি হয়, অনেকে দেখবে অনলাইন জিনিসটাকে মানে একটু অ্যাভয়েড করে, অথবা অনেক ক্ষেত্রে হয় কি তারা একটু মিতব্যয়ী হয়। তুমি যদি তার জন্মছক দেখো না, তার রাহু কিন্তু ভালো পজিশনে বসে আছে, সে কিন্তু রাহুটাকে কন্ট্রোল করতে পারছে, সে মনকে কন্ট্রোল করতে পারছে, ঠিক আছে। তো তুমি যদি রাহুকে ডমিনেট না করো, রাহু তোমাকে ডমিনেট করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, এই মাদকাসক্ত কিংবা পরকীয়া বা আইনি কোনো জটিলতা, এগুলোর সাথে রাহুর কি কোনো সম্পর্ক? 100% ফুল কানেকশন আছে। কীরকম কানেকশন আছে আমি একটু বলি। সেটা হচ্ছে, মনে করো কেউ রেগুলার ড্রিঙ্ক করছে, ঠিক আছে। তো বেসিক্যালি এই যে ড্রিঙ্ক করা মানুষের বা কোনো নেশা করা, যে কোনো নেশাই হতে পারে সেটা, হ্যাঁ, সেটা তোমার স্মোকিং হতে পারে, সেটা তোমার জুয়া খেলা হতে পারে, কিছু মানে যে কোনো কিছু হতে পারে। তো এই জিনিসটা কি, এটা একটা প্লেজার, তাই তো। তো এই আমাদের হরোস্কোপে আমরা প্লেজার জিনিসটাকে ডিফাইন করি হচ্ছে পঞ্চম ঘর থেকে, 5th হাউস দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো যে নেশা করছে সে, তো বেসিক্যালি তার মানে শরীরের একটা প্লেজারের জন্য করছে, তো এখানে একটা লগ্নভাব কানেক্ট হবে, ঠিক আছে। এবার কোনোভাবে যদি মানে পঞ্চম ঘরের সাথে লগ্ন কানেক্ট হয়ে গিয়ে তোমার রাহু এবং শুক্র যুক্ত হয়ে যায়, এবং টোটাল জিনিসটার সাথে যদি অষ্টম ঘর যুক্ত হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, জাতক বা জাতিকা, সে মাদকাসক্ত হবেই, মানে তার একটা নেশার জায়গা থাকবেই। তো মানে আমি একটা খুব জিনিস প্রেফার করি, ধরো যারা বিয়ে করতে ইচ্ছুক বা ধরো বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজছে, তো অনেকেই আমার কাছে আসে যে জটক বিচার করতে বা আদার্স। তো এখন যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সোসাইটিতে, এই মানে মাদকাসক্তের জন্য প্রচুর সংসার কিন্তু ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে। তো আমি তখন বলি যে অ্যাটলিস্ট ওই জায়গাটা যেন বিচার করিয়ে নেওয়া হয়, আমি সাজেস্ট করব, ঠিক আছে। যদি কোনো অভিজ্ঞ জ্যোতিষী হয়, সে তো অবশ্যই তখনই বিচার করে দেয় যে এই পাত্র বা পাত্রীর ওরকম কোনো আসক্তি আছে কিনা। যদি ধরুন ওরকম না করে দিল, ঠিক আছে, তাহলে কিন্তু আমি সাজেস্ট করবো যে ওটা করিয়ে নেওয়া উচিত, ওই যে কানেকশনটা দেখে নেওয়া উচিত ওরকম কোনো কানেকশন আছে কিনা। কারণ অনেক সময় হয় কি ওই কানেকশন আছে কিন্তু ওই মোমেন্টটা খাচ্ছে না বা ওই মোমেন্টটা ধরেনি। কেন হয়নি? কারণ তখনও রাহুর ওই গোচরটা আসেনি বা মহাদশা বা অন্তর্দশা স্টার্ট হয়নি। যে মোমেন্টটা স্টার্ট হবে, রাহুর মহাদশা 18 বছর থাকে, যে মোমেন্টটা স্টার্ট হবে বাস প্রবলেম স্টার্ট। এই যে ধরো পরকীয়াতে মানে কি বলবো, রাহু শুক্র আর তোমার 7th হাউস যেটা হয়, ঠিক আছে, আর 5th হাউস, এই কানেকশন যদি কারো থাকে, মানে পঞ্চম ঘর, সপ্তম ঘর এবং তোমার রাহু শুক্র, তাহলে হবেই, তার পরকীয় আসক্তি থাকবেই। এবং সেখানে যদি কোনোভাবে বুধ যুক্ত হয়ে যায়, সে মানে একসাথে মানে মাল্টিপাল। এখানে আমি আরেকটা জিনিস যোগ করব, তুমি আগের দিনও বলছিলে যেটা, যে বাস্তুতেও একটা এরকম কিছু যোগ আছে যে পরকীয়া হবে। কোনো একটা কোণে যদি তোমার থাকে, বাথরুম থাকে যদি কোনো একটা কোণে বাস্তুতে, সেখানেও থাকে। কোন জায়গাটা জানো? তোমার যে রাহুর জায়গাটা আমি বললাম, ঠিক আছে, কোন জায়গাটা? সাউথ ওয়েস্ট, ঠিক আছে। তো এইখানে যদি কারো ওয়াশরুম থেকে থাকে, হ্যাঁ, তাহলে তার মোটামুটি ধরে রাখো মানে হবেই পরকীয়া। এবং শুধু অনেকেই বলবে যে আমার তো দাদা বাথরুম আছে, আমার তো পরকীয়া হয়নি। এখানে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? ওই সাউথ ওয়েস্টটাকে বাড়ানো থাকতে হবে, তোমার বাস্তু থেকে একটু এক্সটেন্ডেড থাকতে হবে, এক্সটেন্ডেড রাখতে হবে আর কি। আচ্ছা, তাহলে হবে, তাহলে ওটা অ্যাক্টিভেট হবে। আচ্ছা, নাহলে হবে না। এখানে কন্ডিশন আছে, সব কিছুর আছে, ঠিক আছে, এই জিনিসগুলো। এবার তাহলে সাউথ ওয়েস্টে কি বাথরুম রাখা ভালো? আমি বললাম একদমই না। কারণ তুমি যত হন্টেড প্লেস যাবে, যে কোনো হন্টেড বাড়ি বিশেষ করে চলে যাও, ওই কোণে বাথরুম আছে। পুরো কানেক্টেড সব কিছু এখানে।
হ্যাঁ, আচ্ছা, এই রাহুর দশা চলাকালীন এটা কি ঠিক করা যায়? মানে আমি বলতে চাইছি এর কোনো রেমেডি আছে? দেখো ব্যাপারটা কি, আরে আমি আগের এপিসোডে এসে বলে গেছিলাম যে অ্যাস্ট্রোলজাররা কখনো চেঞ্জ করতে পারে না ভাগ্য, না? তো আমি এখনো বলছি অ্যাস্ট্রোলজাররা কিন্তু কোনো ভাগ্য চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে না। কি করতে পারে? তোমাকে গাইড করতে পারে, তোমাকে কিছু লাইফস্টাইল গাইডেন্স দিতে পারে। যে তোমাকে ধরো তোমার রাহু বা দশা বন্ধ চলছে, তুমি বলছো যে ভাই আমার তো আজকে আইফোন, কালকে ম্যাকবুক কিনতে ইচ্ছা করছে, ঠিক আছে, ধরো তোমার কাছে টাকাও আছে, হ্যাঁ, কিন্তু এই যে তোমাকে ধরো গাইডেন্স আমি করে দিচ্ছি যে না তোমার এটা কিন্তু ঠিক হবে না হয়তো, ঠিক আছে, তো সেই জায়গাটা তোমাকে মাথায় রাখতে হবে। এটা এটা মানে মানুষের কি বলতো, মানসিক রেমেডিটা কিন্তু সবার আগে। এছাড়াও কিছু বাস্তু টিপস আছে, তারপরে তোমার অ্যাস্ট্রোলজিক্যাল কিছু রেমেডি আছে, সেটা কিছুটা মানুষের বেসিক্যালি কি যে রেমেডিগুলো আমরা সাজেস্ট করি নাথিং এলস, সাইকোলজিক্যাল পুরোটাই, সেটা কিন্তু মানুষ সাইকোলজিতে হিট করে গিয়ে। ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের দর্শকরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, একদম। এই নাম্বারে ফোন করার কি কোনো টাইমিং আছে বা বুকিং না, করার কি এই কোনো নাম্বারে process যখন আছে? মানে এই নাম্বারে ফোন করার টাইমিং এরকম নেই, 24x7 খোলা থাকে নাম্বার। আর যদি কোনো দর্শক সামনাসামনি সাক্ষাৎ করতে চায় তাহলে ব্যারাকপুরে, সোদপুরে আর খড়দায় আমার চেম্বার আছে, আচ্ছা সরাসরি যোগাযোগ করতে পারে এখানে গিয়েও। আচ্ছা, এবার আসি আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য শনির সাড়ে সাথে কি খুবই বিপজ্জনক? দেখো এইটা নিয়ে না অনেক মিথ আছে, বাজারে এটা প্রচুর বিজনেস হচ্ছে, হ্যাঁ, মানে প্রচুর পাথর বিক্রি হচ্ছে, তন্ত্রক্রিয়া করা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। শনির সাড়ে সাথী যে জিনিসটা না, এই শনির সাড়ে সাথী ব্যাপারটা কি সেটা আগে বুঝতে হবে। আচ্ছা তোমার মানে শনি একটা যখন মানে তোমার রাশিতে কত বছর থাকে, 2.5 বছর, আমরা সবাই জানি সেটা। তোমার যে রাশি মানে তোমার জন্মকুণ্ডলিতে চন্দ্র যে ঘরে বসে আছে সেটাকে আমরা রাশি বলছি। তো ওটার আগে পিছিয়ে দুখানা ঘর আছে আরো, তাই তো? তো শনি যখন তোমার চন্দ্রের আগের ঘরে প্রবেশ করে তখন মানুষের সনাসারি স্টার্ট হয়। আচ্ছা, ঠিক আছে, তো প্রথম 2.5 বছরকে বলা হচ্ছে ফার্স্ট ফেজ। যখন শনি তোমার চন্দ্রের যে ঘরে বসে আছে সেই ঘরে ঢুকে গেল তখন ওটাকে বলা হচ্ছে তোমার সেকেন্ড ফেজ বা মধ্যভাগ, আর লাস্টের ফেজটাকে অন্তিম ভাগ বলা হয়। অ্যাকচুয়ালি শনির সাড়ে সাথী ব্যাপারটা একদমই একটা মিথ। শনির সাড়ে সাথী যে তোমার নেগেটিভ, তোমার খারাপ করবে, ক্ষতি করবে, একদমই নয়। তাহলে কি করবে, লোকের এত কেন ক্ষতি হচ্ছে? শনি হচ্ছে কার্মিক প্ল্যানেট। শনি জাজ করবে তোমাকে যে তুমি আদৌ কাবিল কিনা। তোমাকে যে শনি দেবে, এই যে আজকে যতজনকে তুমি বিলিয়নিয়ার দেখছো বা মিলিয়নিয়ার দেখছো, প্রত্যেকে কিন্তু শনির জন্য হয়েছে, ঠিক আছে? যে স্টেবল মানি যেটা দেয় বা স্টেবল ওয়েল যেটা দেয়, শনি ছাড়া কেউ দিতে পারে না। আচ্ছা, ঠিক আছে, এবার তোমাকে যে দেবে তার জন্য তো তোমার মানে কাবিলিয়তটাও দেখে নেবে শনি, টেস্ট করে নেবে তুমি পারবে কিনা ওটা। তো শনি বেসিক্যালি তোমাকে প্রচুর টেস্ট নেবে সাড়ে সাথীতে। তুমি যদি এই টেস্টগুলো ঠিকঠাকভাবে উতরে যেতে পারো তাহলে তোমাকে শনি ভরিয়ে দিয়ে দেবে। যদি তুমি টেস্টগুলো মানে ফেল করে যাও তাহলে গেল তুমি। হ্যাঁ, মানে আমি এটাই জিজ্ঞেস করলাম যে এরকম হয় কেন, মানে শনি কাউকে রাজা বানিয়ে দিচ্ছে আবার কাউকে ফকির বানিয়ে দিচ্ছে, মানে এটা কেন হয়? মানুষের মাইন্ডসেটের ওপরে, মানুষের কর্মের ওপরে। শনি কর্ম ভালোবাসে। তুমি মনে করো যে তুমি আজকে অ্যাস্ট্রোলজারের কাছে গেছো, সে বলে দিয়েছে যে তোমার আজকে গভর্নমেন্ট চাকরি হয়ে যাবে, যেটা গভর্নমেন্ট সার্ভিস নিয়ে আগের এপিসোডে আমি বলেছিলাম, প্রচুর রেসপন্স পেয়েছি সেখান থেকে। তো গভর্নমেন্ট সার্ভিস হয়ে যাবে, বা তোমার বিজনেস স্টেবল হয়ে যাবে, বা তোমার মানে সরকারি কোনো জায়গায় সাহিত্য আসবে, আর তুমি বাড়িতে এসে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লে, তোমার কি হবে? তোমাকে তো কাজটা করতে হবে। শনি কিন্তু কর্মকে খুব ভালোবাসে। আচ্ছা আচ্ছা, এই যে বলে যে লোহা দান করা বা কোনো শনির মন্দিরে তেল দান করা, এগুলো যে শনির কুপ্রভাব কাটায়, এগুলো কি সত্যি হয়, মানে এই রেমেডি গুলো? আমি তোমাকে এটা বলছি, দেখো এটার একটা রেমিড তো আছে, একটা তো মানে তোমার বস্তুগুণ যেটা আমরা বলি সেটা তো একটা আছে। এছাড়া তুমি যদি সাইকোলজিক্যাল জিনিসটাকে দেখো তাহলে এই যে তোমাকে বলা হচ্ছে যে তুমি প্রত্যেক শনিবার দিন করে শনি মন্দিরে তেল দান করো, বা তুমি লোহা দান করো, বা তুমি কালো কুকুরকে খাও, এটা কেন করা হচ্ছে? এগুলো প্রত্যেকটার একটা জিনিস আছে। শনি কিন্তু ডিসিপ্লিন ওরিয়েন্টেড প্ল্যানেট একটা। আচ্ছা, তুমি যে প্রত্যেক শনিবার করে একটা পার্টিকুলার টাইমে শনি মন্দিরে গিয়ে তেল দান করছো, তাতে কিন্তু তোমার যে একটা ডিসিপ্লিন ব্যাপারটা আছে,
সময়কে গুরুত্ব দেওয়া, যে এই সময়ের মধ্যে তুমি কাজটা করবে, সেইটাকে ডিফাইন করে দেয়। মানে কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট লাইফে। তো এই ডিসিপ্লিন জিনিসটাকেই আরও বাড়ানোর জন্য আমরা যারা জ্যোতিষী আছি তারা মানে বস্তুগুণের সাথে সাথে এই কাজগুলোকেও করতে বলি। আচ্ছা, যাদের ধরো কুণ্ডলিতে শনি খুব শুভ স্থানে আছে, মানে ভালো জায়গাতে আছে শনি, তাদের কি 7.5 নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার আছে? শনি দেখো, মানে কারো কুণ্ডলিতে ভালো স্থান বা খারাপ স্থান কখনো হয় না। ফার্স্ট অফ অল আমি এটা বলে দিই, আচ্ছা, কোনো মানে প্ল্যানেটের মানে কোনো তোমার পার্টিকুলার গ্রহের কখনো ভালো বা খারাপ আমরা শুধু প্ল্যানেট ধরে বলতে পারবো না। কেন? কারণ এই যে এতগুলো ইভেন্ট হয়, এতগুলো ইভেন্ট কেন হয়? কারণ প্রত্যেকটা প্ল্যানেটের সাথে, মানে একটা প্ল্যানেট আর একটা প্ল্যানেটের সাথে কানেক্টেড। সেটা দৃষ্টিগত হতে পারে, সেটা স্টেলার কানেকশন মানে নক্ষত্রিক হতে পারে, সেটা তোমার ডিগ্রিগত হতে পারে, অনেক ধরনের কানেকশন হয় আমাদের জ্যোতিষে। ঠিক আছে? তো মনে করো কারো শনি একদম 5th হাউসে আছে, বা ধরো 8th হাউসে আছে, ঠিক আছে, 10th হাউসে আছে, 11th আছে। তো সে, আমি এরকমও দেখেছি শনি হয়তো 2nd হাউসে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার একদম মানে স্টেবল মানি হওয়ার কথা এবং তার পৈতৃক সম্পত্তি থাকার কথা। ঠিক আছে? বা 9th হাউসে আছে। আমি এরকম লোক দেখেছি সে বিশাল মানে ধার দানা ডুবে আছে। ঠিক আছে? কারণ ওটা কানেকশন। ঠিক আছে? কারণ একটা প্ল্যানেট সবসময় তো একটা জায়গায় স্থির থাকছে না, ওটা তো তোমার মানে ইভলভ করছে, মুভ করছে। তো তোমার যে গোচর যে চার্টটা আমরা দেখি, ওই গোচর চার্টটাই মানে বিচার করাটা খুব দরকার, জরুরি আমি বলবো। বিবাহ করার আগে, মানে বিয়ে করার আগে অনেকেই জাতক জাতিকা আর কি চেক করায়, যে কুণ্ডলী চেক করায় যে তাদের বিয়ে হবে কিনা, বা বিয়ে হলে সেটা কতটা স্টেবল হবে কিংবা ঠিক আছে কিনা, যেটাকে আমরা পুষ্টি বিষয় বলে থাকি পাতি বাংলায়। এটা করা উচিত, মানে এটা কি অ্যাকচুয়ালি করা উচিত নাকি এটা কোনোটা কুসংস্কার? এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আমরা না, বিশেষ করে বাঙালিরা, আমরা অষ্টগুণ বিচারটাকেই সর্বশেষ বিচার মনে করি, যে 36 গুণের মধ্যে কটা গুণ মিললো আমার। আচ্ছা, শুনেই থাকবে 36 গুণে কটা গুণ মিলেছে, 36 গুণ, 30 গুণ, 28 গুণ রাজ্যটো। ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু একদমই একটা ভুল কনসেপ্ট আমি বলবো। সে খালি আমি জটক বিচার করে ছেড়ে দিলাম, মানে অষ্টগুণ বিচার করে ছেড়ে দিলাম, সেটা হবে না। কারণ আমি এরকম প্রচুর দেখেছি, আমার নিজের প্রচুর ক্লায়েন্ট আছে যাদের 28 গুণ, 30, 32 গুণ মিলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, 6 মাসও সংসার করতে পারেনি। আবার এরকমও দেখেছি, ধরো 36 গুণের মধ্যে 12 গুণ মিলেছে, 11 গুণ মিলেছে, 13, মানে তোমার ধরো 14 গুণ মিলেছে, দিব্যি হ্যাপি 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 ক্যাপল, তারা সংসার করে যাচ্ছে। তাহলে কি করে যাচ্ছে? কারণ বেসিক্যালি জিনিসটা কি হয়, আমরা যখন মানে চটক বিচার করি, চটক বিচার করা কিন্তু ভাস্ট একটা জিনিস, তাহলে অষ্টকূট বিচার একটা পার্ট ওটার। আর অষ্টকূট বিচার এখনকার দিনে মানে এত মডার্ন ইরাতে দাঁড়িয়ে দেখো, অবশ্যই সেখানে অষ্টকূট বিচারের একটা তো মাহাত্ম আছেই। এছাড়াও আমাদেরকে দেখতে হবে কি বলতো, যে ব্যক্তিটা আর একটা ব্যক্তি মানে আর একজন ব্যক্তিকে বিবাহ করছে বা বিবাহ করতে যাচ্ছে, দুজনের মেন্টালিটি বা সাইকোলজিক্যালি কতটা তারা স্টেবল এবং তারা কতটা কানেক্টেড, সেটা খুব ইম্পর্টেন্ট দেখা। কারণ অষ্টকূট বিচারে তুমি দেখে দিলে সব ঠিক আছে, কিন্তু সাইকোলজি ম্যাচ করছে না। ঠিক আছে? দুজনের ক্যারেক্টার দু ধরনের, থাকতেই পারবে না। আর একটা কি ইম্পর্টেন্ট জানো, সেটা আমরা এখনকার দিনে মিস করে যাই। সেটা হচ্ছে আমরা কি করি, জটক বিচার করাই হচ্ছে জাতক আর জাতিকার। এবার মনে করো একটা জিনিস, যে একটা বাড়ির মেয়ে অন্য একটা পরিবেশে যাচ্ছে, তাই তো? এবার আমরা দেখি, আমরা গুরুত্ব দিই হচ্ছে সেই ভদ্র মহিলা বা জাতিকা যাকে বিয়ে করছে, যে ব্যক্তিকে বিয়ে করছে তাকেই। আমি বলবো প্রবলেমটা এখান থেকে স্টার্ট হয় আমাদের সমাজে। কীরকম? আমাদের কিন্তু ওই জাতকে, যার সাথে জাতিকার বিবাহ হচ্ছে, সেই জাতকের ফ্যামিলিটা মানে কীরকমভাবে ওই ভদ্রমহিলা বা জাতিকাকে অ্যাকসেপ্ট করছে, এবং জাতকের মানে পাত্রের ফ্যামিলি মেন্টালিটি কতটা ম্যাচ করছে পাত্রীর সাথে, সেটা দেখা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে। এটা কিন্তু আমরা খুব বেশি মিস করে ফেলি। অ্যাকচুয়ালি
আমার যেটা মনে হয় পার্সোনাল ওপিনিয়ন, দেখো এখানে অনেক কন্ট্রোভার্সি হতে পারে, আমি বলে দিচ্ছি। জাতক জাতিকার বা পাত্রপাত্রীর হরোস্কোপ বা জটক বিচার করা তো দরকার। মানে পাত্রের মায়ের সাথে বা পাত্রের বাবার সাথে তার যে সাইকোলজি, সে মানে সেই সাইকোলজি কতটা ম্যাচ করছে পাত্রীর, সেটা দেখা আরও বেশি ইম্পর্ট্যান্ট, কারণ প্রবলেমটা ওখান থেকে স্টার্ট হয়। ঠিক। আচ্ছা, এখন আমরা দেখছি যে ইদানিংকালে অনেক ডিভোর্স বেড়ে গেছে। আচ্ছা, তোমার কি কথা মনে হয় যে বাস্তু দোষের কারণে এগুলো হতে পারে বা পারিবারিক কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে? দেখো বাস্তুদোষ তো আছেই, বাস্তুদোষের কারণে তোমার ডিভোর্স হতে পারে, হওয়ার জায়গাটা আছে। মানে আমি বলছি যে 0.1% চান্সও কি থাকে এটা একদম কি করে? একদম একদম। মানে বাকি 99.9% আমি ছেড়ে দিলাম অন্য কোনো কারণ, ম্যাচ হচ্ছে না বা পারিবারিক ব্যাপার বা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, সেটা আমি বাদ দিই। বাস্তুদোষের কারণে তোমার যে বিচ্ছেদ হয়, সেই বিচ্ছেদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার দেখা, সেই বিচ্ছেদে কিন্তু তৃতীয় ব্যক্তির একটা ইনভলভমেন্ট থাকে, বাস্তুদোষ যদি থাকে। যদি বাস্তুদোষ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর একটা কি হতে পারে, আর একটা হতে পারে হচ্ছে তৃতীয় ব্যক্তি আসলো না, কিন্তু দুজনের মধ্যে সাইকোলজি হঠাৎ করে ম্যাচ করছে না ওই বাস্তুদোষের পরে। এরকমটা হয়ে এরকমও প্রচুর হয়েছে যে এক জায়গায় খুব ভালো ছিল তারা, হট করে চেঞ্জ করলো, জাস্ট শিফট করলো। শিফট করার পরে সাইকোলজি ম্যাচ করছে না। এবার কি দেখে বুঝবেন? সিম্পল জিনিস, আপনার সাউথ ওয়েস্টে কোনোভাবে যদি এক্সটেন্ডেড অথবা ওয়াশরুম থাকে অথবা কোনো গাছ থাকে, বা ওইখানে যদি লোহার কোনো সরঞ্জাম থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মানে সাইকোলজি ম্যাচ না হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। আচ্ছা, এমন কোনো ত্রুটি কি থাকতে পারে বাস্তুতে যেখানে সেই ত্রুটির জন্য সেই বাড়ির গার্জেন বা কর্তার অকাল মৃত্যু বা দুর্ঘটনা ঘটতে পারে? একদম থাকতে পারে, মানে হয় এরকম কিছু? আমার দেখা আছে। আচ্ছা। ছোট্ট একটা জিনিস আমি বলে দিচ্ছি, নর্থ ইস্ট যে কোণটা, ঈশান কোণ, তো এই ঈশান কোণে কোনোভাবে যদি ওই বাড়ির কর্তা থাকে এবং ওই বাড়ির ঈশান কোণে যদি তোমার সেপটিক ট্যাঙ্ক থাকে, তাহলে 100% তোমার কার্ডিয়াক অ্যারেস্ট হবে। আচ্ছা, ঠিক আছে? তো মানে এটা একদম হবেই, সে আজকে না হয় কিছুদিন পরে হবে, এবং কখন হবে সেটাও ডিপেন্ড করছে যে কর্তা আছে বাড়ির বা বয়োজ্যেষ্ঠ আছে, তো তার হরোস্কোপে গোচরের ওপরে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলো। বাড়িতে এখন তো সব ফ্ল্যাট বাড়িতে দেয়াল ভাঙা সম্ভব নয়, কিন্তু এখন ম্যাক্সিমাম দেখা যায় যে প্রশ্নটা আমি সব থেকে বেশি পেয়েছি সেটা হচ্ছে যে সবারই রান্নাঘর আর বাথরুমে একই দেওয়াল, তো এটা তো চেঞ্জ করা সম্ভব না। মানে এটাকে আমরা আগের এপিসোডে তোমার থেকেই জেনেছি যে গুরুচণ্ডাল দোষ বলে। এটার কি কোনো রেমেডি আছে? এটা রেমেডি বলতে দেখো, মানে দুখানা রেমেডি আমি বলি। একটা কনস্ট্রাকশন ওয়াইজ রেমেডি হয়, দেখো না রাখা তো ভালো, যদি থাকে তাহলে একটা মাঝখান দিয়ে ওয়াল তুলে তার মধ্যে একটা ছোট্ট কয়েক ইঞ্চির গ্যাপ করে দেওয়া, দুটো পার্টিশন করে। এটাও যদি না করা যায় তাহলে কিছু বাস্তু ব্যালেন্সার হয়, সেগুলো অনলাইনেও অ্যাভেলেবেল। ঠিক আছে? এবার অনলাইনে তো অ্যাভেলেবেল আছে, সেটা কীভাবে করতে হয় সেটা ভালো বাস্তুবিধি বলতে পারবে, কোথায় কীভাবে ওটাকে ইনস্টল করতে হবে। তো সেখানেও কিছুটা সাপোর্ট পাওয়া যায়। দেখো 100% তো পাবে না, সাপোর্ট পেয়ে যাবে। ঈশান কোণ আর নৈঋত্য কোণ, এই দুটো কোণে যদি কোনো গড়বড় থাকে, মানে গড়বড় মানে আমি বলতে চাইছি যে ধরো কোনো ডিসব্যালেন্স থাকলো, মানে যেগুলো করা উচিত না সেগুলো করা, সেটা বাড়ির জন্য কতটা মারাত্মক হতে পারে? খুব ডেঞ্জারাস হবে। নৈঋত্য কোণ যেটা আমি বললাম, রাহুর কোণ, ওটাকে নৈঋত্য কোণ বলছে। আচ্ছা, ঠিক আছে? যেটা মানে এক্সাক্ট নৈঋত্য কোণটা হচ্ছে মানে সাউথ ওয়েস্ট, ওটাকে নৈঋত্য কোণ বলছে। তো নৈঋত্য কোণটা আমাদের বাড়ির না, মানে ওখানটা অনেক কিছু মেনে চলা উচিত। ওখানে যেরকম হলো ওয়াটার বডি রাখা উচিত না। ঠিক আছে? তোমার নৈঋত্য কোণে আবার কিন্তু নিউলি ম্যারিড কাপলরা থাকতে পারে, তাদের জন্য খুব ভালো, তাদের মধ্যে অ্যাট্রাকশন অনেক বাড়বে। ঈশান কোণে নয়, ঈশান কোণের থেকে ওই কোণটা বেটার বেশি বেটার আমি মনে করি।
নৈরিত কোণে থাকতে পারে নিউলি ম্যারিড কাপল। আর ঈশান কোণের ক্ষেত্রে যেটা আমি বলেইছিলাম আগের এপিসোডে, তুমি জানো, ঠিক আছে? তো ঈশান কোণের মানে ওয়াশরুম রাখাটা যেরকম আমি মানে বলি যে একদমই নয় ঈশান কোণে, কারণ এরকম প্রচুর আমি লোক দেখেছি যাদের ঈশান কোণে ওয়াশরুম রাখার পরে পুরো ছারখার হয়ে গেছে সংসার, ঠিক আছে? তো এই দুটো কোণ বেসিক্যালি ব্যালেন্স করে আমাদের, মানে ভারসাম্য রক্ষা করে। তো আমাদেরও উচিত যে বাস্তুর ভারসাম্যটা রক্ষা করা। যে আচ্ছা, এই প্রশ্নটা অনেকেই করে, বা এরকম আমরা প্রচুর কমেন্ট পেয়েছি তোমার আগের ভিডিওতে, বা আমাদের যা ভিডিও আছে তাতেই আমরা এরকম কমেন্ট পাই যে এইসব কিছুই হয় না, এখনকার দিনে দাঁড়িয়ে এইসব কে মানে কি কি করে, এইসব কোনো বেকার, সবটাই সায়েন্স, সবটাই সায়েন্স। এই বিষয়ে তুমি কিছু বলবে? দেখো, সায়েন্স তো অবশ্যই, এটাও সায়েন্স। এখানে যে তোমাকে বলা হচ্ছে, এই যে আগেকার দিনে আমাদের বলতো যে উত্তর দিকে মাথা দিয়ে ঘুমোতে না, কেন জানো? এটা কিন্তু একটা বিশাল বড় সায়েন্স। উত্তর দিকে যদি তুমি মাথা দিয়ে ঘুমাও তাহলে তোমার ঘুম ভালো হবে না, দেখবে, আচ্ছা। ঠিক আছে? তোমার হয়তো মাঝে মধ্যে ঘুম ভেঙে যেতে পারে, ঠিক আছে? এবার অনেক সময় হয় কি, আমি তোমাকে বলছি, এক্স্যাক্ট উত্তর দিকে আমরা মাথা দিই না, কারণ আমরা মনে করি যে দেওয়ালের উত্তর দিক যেটা সেটাই উত্তর দিক, অ্যাকচুয়ালি নয়। তুমি তোমার কম্পাস দিয়ে দেখবে উত্তর মানে জিরো যেটা হচ্ছে সেই দিকে এক্স্যাক্ট মাথা দিয়ে শোবে, দেখবে তোমার ঘুম ভালো হবে না। তার কারণ হচ্ছে ওটা বেসিক্যালি পৃথিবীর ম্যাগনেটিক পোল, তাই তো? উত্তর দক্ষিণ, তুমিও তো একটা ম্যাগনেট, তাই তো? ঠিক। তো তুমি যদি ওইখানে ওই অ্যালাইনমেন্টে, সেম অ্যালাইনমেন্টে থাকো, তাহলে অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা সার্কুলেশন হবে, ইলেকট্রোম্যাগনেটিক সার্কুলেশন হবে। সেই সার্কুলেশনটা কিন্তু তুমি মানে নিজে ফিল করতে পারবে না, তোমার তোমার মানে বডির ফ্লুইড তারা ফিল করবে। যে কোন দিকে মাথা করে শোয়া সব থেকে বেশি ভালো বা সেফ? সব থেকে ভালো হচ্ছে তোমার যদি কেউ ঈশান করে মাথা দিয়ে শুতে পারে, আচ্ছা। তারপরে হচ্ছে যদি কেউ পূর্ব দিকে মাথা দিয়ে শুতে পারে, ঠিক আছে? অগ্নিকোণে মাথা দিতে আমি বারণ করি। অগ্নিকোণ বলতে? অগ্নিকোণ বলতে তোমার হচ্ছে যেটা দক্ষিণ পূর্ব দিক, আচ্ছা। ঠিক আছে? ওইদিকে মাথা দিতে আমি বারণ করি। এছাড়াও তোমার নৈরিত কোণেও মাথা দিয়ে শোয়া যেতে পারে, কিন্তু সব থেকে সেফেস্ট হচ্ছে পূর্ব দিক আর হচ্ছে ঈশান কোণ, উত্তর পূর্ব। দক্ষিণ আর পশ্চিম নয়? দক্ষিণ পশ্চিম নয়, পশ্চিম দিকেও অনেকেই এখন বেড রাখছে, তো শোয়া যেতে পারে, বাট সেফেস্ট অপশন ওটা। মানে ঈশান কোণ আর হচ্ছে তোমার। আমি আর একটা বলে দিচ্ছি, কারো যদি এটা একটা ছোট্ট একটা টিপস দিয়ে দিই, একদম একদম। ঠিক আছে? কারো ধরো প্রচুর ঋণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সে কুল করতে পারছে না কোনটা থেকে কোনটা করবে, সে ঈশান কোণে শোয়া যদি স্টার্ট করে দেয়, তার কিন্তু ঋণ কমতে স্টার্ট করবে, কিন্তু কন্ট্রোলে চলে আসবে। এটা কিন্তু একটা টিপস, ঠিক আছে? তো এই শুধু শুলেই হবে না, এটা এটা কি করে করতে হবে? তো যখন আমি ঈশান কোণে শুচ্ছি, যে ঘরটাই শুচ্ছি, সেই ঘরের ঈশান কোণে একটা হলুদ রঙের পেপার বা কাপড় হতে পারে, সেটা লাগাতে হবে, ইয়েলো কালারের। কোথায় লাগাতে হবে? মানে ঈশান কোণটায়, ঈশান কোণটায়, আচ্ছা। ঠিক আছে? যে ব্যক্তির কথা বলি সেই ব্যক্তির ঘরে আর কি, বেডরুমে। আচ্ছা। তারপরে সে শুয়ে পড়ুক, 45 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। ভালো টিপস এটা। এরকম আরো টিপসের জন্য আপনারা যদি যোগাযোগ করতে চান দেবরাজদার সাথে, তাহলে স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, দেবরাজদা বলে দিয়েছে 24x7 দেবরাজদাকে পাওয়া যায়, আপনারা দেবরাজদার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তোমার এই দীর্ঘ কেরিয়ারে এরকম কি কোনো ক্লায়েন্ট এসেছে যাদের সমস্যাটা অ্যাস্ট্রোলজি দিয়ে সলভ হয়নি, তন্ত্র দিয়ে বা অন্য কিছু দিয়ে সলভ করতে হয়েছে? একাধিক, একটা নয় একাধিক এসছে। আমি খুব রিসেন্ট একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। 2026 জানুয়ারি মাসের কথাই বলছি আমি। তো আমি ঘটনাসূত্রে আমার জেলার বাইরে গেছিলাম, মালদার দিকে গেছিলাম আমি। তো আমি গেছিলাম বেসিক্যালি তোমার বাস্তু ভিজিট, বাস্তু দেখতে। তো যে বাড়িতে গেছিলাম সেই ফ্যামিলিটা একটা নিউক্লিয়ার ফ্যামিলি, ভদ্রলোক যিনি কর্তা আছেন তিনি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, ভদ্রমহিলা এবং তার ছেলে। ঘটনাচক্রে আমি দেখতে পেলাম বাড়িতে যারা থাকে, ফার্স্ট অফ অল বাস্তুতে প্রবলেম আছেই, সেটা তো বাস্তু ভিজিট করে বুঝতে পেরেছি। তো বাড়ির কেউ সুস্থ থাকে না, ঠিক আছে?
মানে সার্জারির পেছনে বা মেডিকেশনের পেছনে প্রচুর টাকা আর কি মাসের একটা দিতে হয়। তো ওনার যে ছেলের বয়স 27 কি 28 এরকম হবে, প্রচণ্ড রুগ্ন, ঠিক আছে, এবং এতটাই লোন হয়ে গেছে ডক্টর এবং হসপিটালের পেছনে, তো পেরে উঠছে না আর কোনোভাবেই, ঠিক আছে। একটা খুব অদ্ভুত জিনিস দেখলাম, সেই জিনিসটা হচ্ছে কি, ওই বাড়িতে কেউ একা থাকতে চায় না, একা ঘরে থাকতে চায় না। আচ্ছা। অনেক বড় ঘর, অনেক বড় বাড়ি আর কি, মানে 4টে খালি তোমার মানে বেডরুমই আছে, ঠিক আছে, দোতলা বাড়ি, কিন্তু কেউ মানে থাকতে পারে না। এবার কেন থাকতে চায় না, তার জন্য আমি ওই বাড়িতে ছিলাম এক রাত, আচ্ছা। ঠিক আছে। আমার সেরকম কিছু মনে হয়নি প্রথম দিকে, বাট আমি একটা অনুভব করেছি আর কি। পরে দেখা গেল, মানে পরে অ্যাকচুয়ালি আমি ওটা ডিসকভার করলাম যে ওই বাড়িতে না, যেটা আমরা নৈরিতকোণ বলি, ওই নৈরিতকোণে একটা ছিল নিম গাছ। আচ্ছা। অনেক পুরনো বাড়ি অবশ্যই, তো নিম গাছ ছিল। তো ঘটনাচক্রে বাড়ি যখন তোমার রিনোভেট করে, তো ওই নিম গাছটা কেটে ফেলা হয়। ওকে। এবং আমি দেখলাম কি, যখন মানে ওনার যে টাইমিং ক্যালকুলেশন, যবে থেকে এই প্রবলেমসগুলো আসছে, ফিনান্সিয়ালি বলো বা তোমার বাড়ির মেডিকেল ইস্যুস বলো বা আদার্স মানে জব রিলেটেড প্রবলেম বলো, ঠিক আছে, বা রিলেশনশিপ প্রবলেম, তো এই সব জিনিস হচ্ছে ওই জবে থেকে রিনোভেট করেছে বাড়ি, তারপর থেকে, ঠিক আছে। ব্যাপারটা হয়েছিল কি, ওই বাড়িটা উনি কিনেছিল, মানে ওই যে বাস্তুভিটাটা উনি কিনেছিল আচ্ছা। একজনের থেকে, সেটা প্রায় বছর 20 আগে। আচ্ছা। মানে 2004-05 অ্যারাউন্ড ধরো উনি কিনেছিল। ওনাদের ওপর কিন্তু কোনো ক্ষতি হয়নি, ওনাদের ওপর কেউ কিন্তু কিছু করেনি। সমস্যাটা হয়েছে কি, মানে ওই পার্টিকুলার বাড়িতে যে গাছটা ছিল, সেই গাছে প্রেস চালাচ্ছিল, ও, ঠিক আছে। এবার যে মুহূর্তে ওই বাড়ির গাছটা ওখান থেকে সরিয়ে ফেলা হয়, আকস্মিকভাবে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি তখন, যে ওই বাড়ির গাছটা কে কেটেছিল, কারা কেটেছিল। তো বলে কোনো কি মানে কাঠুরে নিয়ে গেছে, কারণ নিম গাছ তো অনেক, মানে নিমের কাঠ তো অনেক কাজে লাগে। বলছে না, যারা রিনোভেট করেছে তারাই করেছিল। তো আমি না তখন মানে আমি 2বার ভিজিট করি এই বাড়িতে। তো প্রথমবার ওনাদের বলেছিলাম যে আপনাদের বাড়িতেও রিনোভেট হয়েছে, বেশ কিছু বছর হয়ে গেছে, তো আপনারা কি মানে দেখেছেন যে রিনোভেট, মানে যে আর কি কন্ট্রাক্ট দিয়েছিলেন, যে মানে কন্ট্রাক্ট নিয়েছিল আপনার বাড়ি রিনোভেট করতে, তার কি কন্ডিশন বা সে কি আছে। বলছে মানে উনি জানে না বেসিক্যালি। তো আমি খোঁজ নিতে বললাম, মুসলমান ভদ্রলোক, আচ্ছা। ঠিক আছে, যে কন্ট্রাক্ট নিয়েছিল, সেই ভদ্রলোক স্ট্রোক করে মারা গেছে প্রায় ওই বাড়িটা তোমার মানে রিনোভেট করার মাস 3-4 মধ্যে। তো সেটা জানা ছিল না অ্যাকচুয়ালি ওনাদের, ঠিক আছে, বিকজ ওটার এফেক্টটা ওনার ফ্যামিলিও ভুগলো, ঠিক আছে, অজান্তে। প্লাস যারা ওই ভিটেতে বসবাস করছে তারাও ভুগলো। মানে উনি বলছেন যে আমার ছেলের বিয়ে আমি 3-4 বছর ধরে পাত্রী খুঁজে কোনোভাবে দিতে পারছি, বলে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, লাস্টে গিয়ে পার্টিকুলার ওই বাড়িতে কারো ডেথ হয়ে গেল, যার জন্য বিয়েটা পিছিয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি না একটা খুব মানে ওনাদের প্রত্যেকের সাইকোলজিক্যালি একটা অ্যাবনর্মালিটি দেখতে পেলাম। এটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, যে তাহলে কি যাদের বাড়িতে ধরো প্রেত চালানো হয়, তাদের কি কোনোভাবে সাইকোলজিক্যাল প্রবলেম স্টার্ট হয়ে যায়? অনেক ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, তার অ্যান্সারটা, কারণ ওরা না খুব তাড়াতাড়ি ঘাবড়ে যায়, ঠিক আছে। শুধু আমার ক্ষেত্রে কথা বলে নয়, মানে আদার্স ক্ষেত্রে ওনারা যখন বাইরে গিয়ে কারোর সাথে কথা বলছে বা মিশছে, ঠিক আছে, তা সেখানেও অনেক তাড়াতাড়ি ঘাবড়ে যায়। আর একটা জিনিস মনে হয় ওনাদের, যে সবাই শত্রু, সবাই মনে ক্ষতি করছে ওনাদের। এটা কিন্তু এই যে অনেকে ভাবে এটা, যে আমার হয়তো সবাই ক্ষতি করছে আমার পেছনে, ঠিক আছে। তো এই জিনিসটাও কিন্তু সাইকোলজিক্যাল একটা প্রবলেম। আচ্ছা, আমি একটা এখানে প্রশ্ন করতে চাই তোমাকে, সেটা হচ্ছে যে মানুষের কুণ্ডলী কি এরকম কোন গ্রহের বিন্যাস থাকে যার জন্য সেই মানুষের উপরে এইরকম অতি প্রাকৃতিক বা একদম, খুব ভালো একটা কোশ্চেন করলো তুমি, একদম।
এটা থাকে, মানে একটা কানেকশন থাকে পার্টিকুলার। আমি কানেকশনটা বলে দিচ্ছি। হ্যাঁ। কারোর যদি লগ্নভাব এবং সপ্তম ভাব কানেক্ট থাকে, ঠিক আছে, এবং তার সাথে অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব কানেক্ট থাকে, এবং সম্পূর্ণ বিন্যাসে যদি তার কেতু এবং মঙ্গল এটা কানেক্ট হয়ে থাকে এবং তার সাথে চন্দ্র, তাহলে আলটিমেটলি কি হলো, বেসিক্যালি তোমার লগ্নর সাথে সপ্তম ভাব, ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব, কেতু মঙ্গল, ঠিক আছে, এটা কানেক্ট হয়ে গেল। তাহলে কিন্তু এই মানে সাইকোলজিক্যালি বা আর চন্দ্রটা, কেতু মঙ্গলের সাথে চন্দ্র, মানে চন্দ্র তো সাইকোলজিক্যাল একটা এফেক্ট দেবে, তো তাদের কিন্তু এই প্রবলেমগুলো হয়। তারা কিন্তু দেখতে পারে, কারণ ভূত সবাই দেখতে পারে না। আচ্ছা, অনেক সময় আমরা মানে ম্যাক্সিমাম সময় এখন আমরা ব্ল্যাক ম্যাজিক, বান মারা এইসবগুলো শুনি। এই যুগে দাঁড়িয়েও এগুলো কি হয়? কারণ অনেকেই কমেন্ট করেন যেগুলো কিছু হয় না, এগুলো বেকার। অ্যাকচুয়ালি দেখো, মানে সঠিক উপায়ে মানে জিনিসটা যদি করা যায় তাহলে হয়। তার মানে ব্ল্যাক ম্যাজিক, বান মারা তুমি বলছো আছে? একদম এক্সিস্ট করে, এক্সিস্ট এক্সিস্ট করে। কিন্তু অনেকের ক্ষেত্রেই যে ধরো গেলে সে বললো যে ঠিক আছে 5,000 10,000 একটা অ্যামাউন্ট, লামসাম অ্যামাউন্ট নিল, নিয়ে বলছে ঠিক আছে করে দিচ্ছি, কাজ হয়ে যাবে। আমি বলবো ওরকম জায়গায় যেতে না, কারণ দেখো ফার্স্ট অফ অল এই জিনিসটা একটা ব্যাড প্র্যাকটিস। এই টোটাল জিনিসটাই যে ব্ল্যাক ম্যাজিকের জিনিসটা একটা ব্যাড প্র্যাকটিস, ঠিক আছে। তুমি কেন কারো ক্ষতি করবে? তুমি ভালো করতে পারো, কাউকে অসুস্থ যদি তুমি করো তার তো কার্মিক একটা ফল তোমাকে পেতে হবে, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু ব্যাকফায়ার হবেই, হতে পারে না, হবেই। এবং যে করছে, যে যত বড়ই তান্ত্রিক হোক, তাকেও করবে এফেক্ট, ঠিক আছে। তো এই জিনিসটা করা উচিত না। এখন খুব বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে, অনলাইনের যুগ, ঠিক আছে, সব জায়গায় নাম্বার অ্যাভেলেবেল সবার। যারা যেসব ধরো ব্ল্যাক ম্যাজিক করে বা অঘরি, যারা এই মানে মানে নেগেটিভ প্র্যাকটিসগুলো করে, তুমি একটা মিলিয়ে নাও, তাদের কিন্তু মৃত্যু স্বাভাবিক হয় না 100%। মানে আমার প্রচুর লোক চেনা আছে এরকম, মানে অ্যাক্সিডেন্টাল ডেথ হবেই, মানে স্বাভাবিক মৃত্যু হবেই না তাদের, বুঝলে তো। মানে আমাদের যে কাজ হয় 13 দিনে আমরা কাজ করি সাধারণ মৃত্যুতে, যারা এই ধরনের প্র্যাকটিস করে তাদের হবে না, ঠিক আছে। এবং এই মানে ধরো তুমি আজকে একটা ব্যাড প্র্যাকটিস করে গেলে না, তোমার নেক্সট জেনারেশনও ভুগবে সেটার জন্য। মানে এটা তোমাকে শুধু দেবে না, তোমার নেক্সট জেনারেশন, তোমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভোগাবে। কারণ আমি দেখেছি প্রচুর ক্ষেত্রে এরকম আছে যে নেক্সট জেনারেশন যারা এসছে তাদের ফ্যামিলিতে, তারা খুব স্বাভাবিক আসেনি। তারা যে ওই জিনিসটা মানে একটা তো শিক্ষা, এটা গুপ্ত শিক্ষা, এই শিক্ষাটা গ্রহণ করার মতন তো সেই আদাত থাকতে হবে যে নেক্সট জেনারেশন যে আসছে ওই ফ্যামিলিতে, কিন্তু সে ওই ক্যাপাসিটি নিয়েই জন্মায়নি, ঠিক আছে। তো ভগবানও বা ইউনিভার্সও চায় না যে এইটা ক্যারি ফরওয়ার্ড হোক, নেগেটিভিটিটা। আমাদের সময় একদম শেষের দিকে, যেটা জিজ্ঞাসা করব যেতে যেতে, সেটা হচ্ছে যে বর্তমানে মানুষের মধ্যে নেগেটিভিটি ভরে গেছে এবং অনেকেই বলছে তাদের বাড়িতে নাকি নেগেটিভ এন্টিটি আছে বা নেগেটিভ কোনো ফিল তারা করছে। আমরা কি বুঝতে পারবো যে আমাদের বাড়িতে কোনো নেগেটিভ এন্টিটি আছে কিংবা নেগেটিভ কিছু হচ্ছে? প্রথম কথা হচ্ছে, মানে আমি কয়েকটা টিপস এটা টিপসও বলতে পারো তুমি, যে তারা দেখে বুঝতে পারবে। নেগেটিভ এন্টিটি দুভাবে হয়, একটা বাস্তুতে নেগেটিভ এন্টিটি দুভাবে হয়। একটা হচ্ছে যে বাস্তুতে তুমি বসবাস করছো, সেই বাস্তুতে প্রথম থেকেই সেই নেগেটিভ এন্টিটি ছিল, তুমি ওখানে গিয়ে তাদেরকে ডিস্টার্ব করছো, ঠিক আছে, ওটা তাদেরই বাস্তু, তুমি ওখানে গিয়ে ডিস্টার্ব করছো, ওকে। আর একটা কি হয় যে কোনো থার্ড পার্সন তোমার ওপরে কোনো ক্রিয়া করে দিল, সে নেগেটিভিটি তোমার ওপর চালান করে দিল, ঠিক আছে। তো দুই ধরনের বা দুটো ক্ষেত্রেই সিমটমগুলো অলমোস্ট সেম হয়। কি সিমটম? প্রথম যেটা হচ্ছে, দেখবে বাড়িতে যদি তুলসী গাছ থাকে, সেই তুলসী গাছ তোমার জল ঢালা সত্ত্বেও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, এটা প্রথম কথা। যদি বাড়িতে তোমার বাগান থাকে, সেক্ষেত্রে সেই বাগানে দেখবে বেশি পাখি আসছে না, বা
যদি বিড়াল হয়, সেই বিড়াল কিন্তু তোমার বাড়ি এড়িয়ে চলবে, তোমার বিড়াল মানে বাড়ির বাউন্ডারির ভেতরে ঢুকতে চাইবে না, ঠিক আছে? তোমার যদি অ্যাকোরিয়াম থাকে, সেই অ্যাকোরিয়ামের মাছ বেশি দিন বাঁচবে না, ঠিক আছে? মেকানিক্যাল যে জিনিস বা ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো আছে খুব তাড়াতাড়ি খারাপ হতে স্টার্ট করবে হঠাৎ করে, ঠিক আছে? আর একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয়, এটা মানে মানে তোমার আমার যেহেতু মানে দেখেছি চোখে আমি, তাই আমি বলছি, এটা প্র্যাকটিক্যালি আমি দেখেছি। ওই বাড়িতে হঠাৎ করে দেখবে এক ব্যক্তি যে রান্না করে তোমাদের মানে যে বাড়িতে রান্না করছে, সেই রান্না করছে কিন্তু তার রান্না কনস্ট্যান্ট পুড়ে যাচ্ছে, আচ্ছা। এবং এটা দীর্ঘদিন ধরে হচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো, বা তোমার হয়তো ভাত পুড়ে যাওয়া লক্ষণটা খুব খারাপ, ঠিক আছে? ভাত পুড়ে যাওয়া খুব খারাপ লক্ষণ ওটা, ঠিক আছে? এবং সেটা যদি কন্টিনিউ কয়েকদিন চলতে থাকে, তার মানে হচ্ছে ধরে রাখো ওই বাড়িতে মানে আপকামিং কিছুদিনের মধ্যে কেউ একজন এক্সপায়ার করবে, আচ্ছা। ঠিক আছে? হসপিটালাইজ হচ্ছে, মানে প্রায় মৃত্যুসজ্জায় আর কি থাকবে। তো এই ধরনের সিমটমগুলো আমি দেখেছি। তো সাধারণ মানুষও এইটা দেখে বুঝতে পারে, কারণ অনেক ক্ষেত্রে হয় যে আমার ক্ষেত্রে প্রচুর ক্লায়েন্টের ফোন এসছে যে দাদা, মানে আমি আদার্স আগের ভিডিওর এপিসোডে বলেছিলাম যে তুলসী গাছটা নিয়ে, তোমার যে তুলসী গাছ বারবার করে হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখো, মানে একটা সিমটম বা দুটো সিমটম হলেই মানে তার ক্ষেত্রে সে ভয় পেয়ে যাবে, সেরকম ব্যাপার নয় এটা, ঠিক আছে? অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। এবং আরও অনেক ফ্যাক্টর কাজ করে, যে ফ্যাক্টরগুলো তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? সেগুলোর জন্য এক্সপার্ট লোক আছে, এবং সেই ফ্রিকোয়েন্সি, সেই ভাইব, মানে সেই ফ্রিকোয়েন্সি তোমার মধ্যে হয়তো নেই, সেই ফ্রিকোয়েন্সিটাকে অনুভব করার জন্য, ফিল করার জন্য। তো এটাই আর কি। অনেক অনেক ধন্যবাদ দাদা আজকে আমাদের গোসাই ঠাকুরের আড্ডায় আরো একবার আসার জন্য। আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার হয়তো দেবরাজদাকে আমরা পাবো, কবে পাবো এখনো জানি না, হয়তো পাবো। তখন আবার অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে দেবরাজদার সাথে। আজকের পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেবরাজদাকে যদি মনে করেন ফোন করবেন, তাহলে স্ক্রিনে তো নাম্বার আছে এবং ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।